আজকের রহস্য গল্প যারা বরফে ভিজেছিল। রচনা শেখর ঘোষ। গল্প পাঠে অরুময় চক্রবর্তী। গল্প যারা বরফে ভিজেছিল। সুবীর, এসব নিখিল আর তাদের বান্ধবী সুতপা এবং সঙ্গে ওদের স্যার সিকিমের উদ্দেশ্যে রওনা দিল। সুবীর একটা প্রবন্ধ প্রতিযোগিতায় নাম দিয়েছিল। বিষয়বস্তু ছিল রহস্য উপন্যাসের একাল এবং সেকাল। হঠাৎ সুবীরের হাতে চেক আসলো 10,000 টাকার, প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য। বন্ধুরা ধরল এই টাকা দিয়ে দূরে কোথাও ঘুরতে যাবে। স্যারকে সেই প্রস্তাব দেওয়াতে তিনি আর তাদের মুখ চেয়ে না করতে পারলেন না। হৈ হৈ করে বেরিয়ে পড়ল তারা। শীতে ঠান্ডার দেশের সৌন্দর্য ভীষণভাবে অনুভব করা যায়, তাই তারা সিকিমকেই আদর্শ স্থান হিসেবে মনস্থির করল। সুবীর, এইসব নিখিল আর সুতপা বাংলায় অনার্স নিয়ে পড়ছে। বাংলার স্যার অখিলবাবু ওদের খুব স্নেহ করেন। এসব দু চোখ ভরে দেখছে পেলিংয়ের সৌন্দর্য। শান্ত নিরিবিলি ছোট্ট একটি শহর, পাহাড় দিয়ে ঘেরা, যেন পাহাড়ের সমুদ্র, নির্বাক, কোনো ভাষা নেই, অথচ কি সুন্দর। এইসব খুব সুন্দর কবিতা লিখতে পারে। জানুয়ারির কনকনে ঠান্ডা, বরফ বিছানো পাহাড়ের সারি। সুতপা সবাইকে বলল, ছাদে গেলে খুব ভালো হয়। সুতপার কথায় কেউ না করল না। সবাই ম্যানেজারের ঘরে গেল। ম্যানেজার ছাদের দরজার চাবি দিতে সহজে রাজি হচ্ছিল না। তার যথেষ্ট কারণ ছিল। ছাদের একটা কার্নিশ ভাঙা। ম্যানেজার বারবার তাদের সাবধান করে দিল ভাঙা অংশটায় না যাওয়ার জন্য। ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো ছাদ, ছাদের উপরেই ফাইবার শেড। সেই শেডের তলায় ঘিরে বসলো ওরা। কিছুক্ষণ পরেই তুষারপাত শুরু হলো। কাছেই অস্পষ্ট আলোয় ধূসর কাঞ্চনজঙ্ঘা। এসব সুতপাকে বলল বরফের ফলা। মানুষের হৃৎপিণ্ড ঠান্ডা করে দিতে পারে। সুতপা তার দিকে আর চোখে তাকিয়ে হাসল, কোনো উত্তর দিল না। নির্মল শুধু বলল, আমরা অনেক উঁচুতে বসে, নিচে একবার কেউ পড়লে আর তার টিকি পাওয়া যাবে না। এই সময় স্যার বলে উঠলেন, তোমরা যেখানে আছো বসে থাকো, আমি তোমাদের ফটো তুলব। ফটো তোলা হয়ে গেলে সুতপা স্যারের কাছে আবদার করলো ভাঙা কার্নিশটায় দাঁড়িয়ে ফটো তুলবে, কারণ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা খুব সুন্দর দেখায়। স্যার সুতপার কথা ফেলতে পারল না অনেক আপত্তি সত্ত্বেও। সুতপা ভাঙা কার্নিশের সামনে গিয়ে দাঁড়ালো। তার সঙ্গে সঙ্গে নির্মলরাও। কয়েক মিনিট বাদে অস্পষ্ট অন্ধকার ভেদ করে ফ্লাশ গানের তীব্র আলো ছুটে এলো তাদের দিকে। তার আগেই কিসের যেন আওয়াজ হলো। অসীম শূন্যতা, চারিদিক ধূসরতা। তার মাঝখানে দাঁড়িয়ে ওরা কি যেন খুঁজছে, একদম কার্নিশের ধার ঘেঁষে। এক সময় সময় চিৎকার করে উঠল, কি করে ঘটল? ভাঙা কার্নিশ থেকে একেবারে নিচে পড়েছিল সুতপার নিথর দেহটা। কঠিন বাস্তবের মুখে দাঁড় করিয়ে দিল সকলকে। বিশ্রী ঘটনার জন্য মুখগুলো ভীষণ চুপচাপ। সেই হাসি কোথায় যেন উড়ে গেছে। সব সময় কঠিন আতঙ্কে দিন কাটাচ্ছে। যখন ম্যানেজার জানালো এখন হোটেল ছেড়ে কেউই যেতে পারবে না, তখন তাদের অবস্থা আরও ভয়ানক হয়ে উঠল। কতদিন এখানে থাকতে হবে এই মুহূর্তে তাদের জানা নেই। প্রথম ডাক পড়ল স্যারের। ধুতি পাঞ্জাবি পরা নিপাট ভদ্রলোক, পুলিশ অফিসার মিস্টার থাপা তাকে বসতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, আপনার নাম? অখিল সেন। কতদিন ধরে তাকে চেনেন? তা প্রায় 2 বছর হবে। মিস্টার থাপা খসখস করে বয়ানগুলো খাতায় লিখতে থাকলেন, আর অখিলবাবুও ঘটনা বলতে লাগলেন। সকালবেলায় আমরা ছাদে এসে শেডের নিচে দাঁড়িয়েছি। সেই সময় আমি বললাম, তোমরা সবাই বসো, আমি তোমাদের গ্রুপ ফটো তুলব। সেই মতো আমি ওদের ফটো তুলি। সুতপার আবদার রাখতে আমি ভাঙা কার্নিশের ধারে ওদের ফটো তুলি। মিস্টার থাপা আবার বললেন, আচ্ছা দেখুন, প্রথম ফটোতে 4 জন ছিল, আর দ্বিতীয় ফটোতে মাত্র 2 জন। যদিও ছবিটা আবছা, কাউকে দেখা যাচ্ছে না, তাই কলকাতায় পাঠানো হয়েছে কম্পিউটার প্রিন্ট করার জন্য। তাতে হয়তো ছবিটা স্পষ্ট হবে এবং লোকগুলোকেও চেনা যাবে। আচ্ছা মিস্টার সেন, আপনি তো বলতে পারেন কে অনুপস্থিত ছিল? মিস্টার সেন কিছুক্ষণ ভাবার পর শান্ত হয়ে বললেন, সেই সময় তুষারপাত হচ্ছিল, আবছা হলে পরিষ্কার কাউকে দেখা যাচ্ছিল না। তবে ওরা বলতে পারবে কে ওদের মধ্যে ছিল না। অনেক ধন্যবাদ, আবার দরকার পড়লে আপনাকে ডাকবো, মিস্টার থাপা বললেন।
দ্বিতীয় ডাক পড়ল নির্মলের। শুকনো মুখ, উজ্জ্বল চোখের বদলে নিষ্প্রভ চোখ। থাপা যা যা জানতে চাইলেন সবই উত্তর দিল নির্মল। নির্মলের বয়ানটা হলো এইরকম। সুতপা ভাঙা কার্নিশের পাশে দাঁড়িয়েছিল, তার পাশে ছিলাম আমি, আর আমার পাশে ছিল এইসব। সুবীর ছিল কিনা লক্ষ্য করিনি, সেই সময় খুব তুষারপাত হচ্ছিল, তাই সুতপাকে ভালোভাবে খেয়াল করিনি। স্যার বললেন দামি ক্যামেরা, লেন্সও খুব ভালো, তাছাড়া কম্পিউটার প্রিন্ট করলেই ছবি স্পষ্ট দেখা যাবে, তাই আমি কোনো আপত্তি করিনি দাঁড়াতে। এবার ডাক পড়ল ঈশপের। চোখে মুখে কালির ছোপ, মুখে জড়তার লক্ষণ স্পষ্ট, হয়তো আবেগ প্রবণতার জন্য। মিস্টার থাপা জিজ্ঞেস করলেন, আপনি ঈশপ? হ্যাঁ। আপনি কবিতা ভালোবাসেন? হ্যাঁ। শুনেছি যারা কবিতা লেখেন তারা খুব বুদ্ধিমান। আমার জানা নেই। এইটা তো সত্যি, আবেগের তাড়নায় অনেক সময় তারা খারাপ কাজ করে বসে। আবেগ সম্পন্ন মানুষ কোনো জিনিস ভাবতে পারে, কিন্তু মিস্টার থাপা আমার জানেনি বাস্তবে তারা সেই জিনিস করতে পারে কিনা। এই ধরুন, আমি ভাবলাম একটা সুন্দর পাখির ডানা কেটে তাকে আমার কাছে রাখবো, রোজ তাড়িয়ে তাড়িয়ে তার রূপ রস উপভোগ করব। এইটা ভাবতে পারি, কিন্তু বাস্তবে পারবো? ঘাঘ পুলিশ অফিসার মিস্টার থাপা বললেন, আপনি বেশ সুন্দরভাবে কথা বলতে পারেন। এবার সত্যি করে বলুন তো সেদিন কি ঘটেছিল? এসব বলল। সুবীর সুতপাকে ভীষণভাবে চাইতো, কিন্তু সুতপা তাকে পছন্দ করতো না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো, এই হোটেলেও ঝগড়া হয়েছে। আপনি কি করে জানলেন? হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আমি সব শুনেছি। তাহলে বলছেন সুবীরের সঙ্গে সুতপার সম্পর্ক মোটেই ভালো ছিল না, আপনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তাই তো? ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। ঝানু পুলিশ অফিসার থাপা এই রকম জটিল কেস এর আগে আসেনি তার কাছে। মনে মনে ছবিটা আঁকতে থাকলেন থাপা। ভাঙা কার্নিশ, সেখানে দাঁড়িয়ে সুতপা, তার পাশে নির্মল, তারপর ওরা। ক্যামেরার দিকে তাকিয়ে সুতপা। নির্মল হাত বাড়ালেই সুতপাকে ধরতে পারবে। তবে কি নির্মল? সেও চায় সুতপাকে। আর সুবীর সেখানে দাঁড়িয়েছিল না, সুতপাকে ধাক্কা মেরে বসে পড়েছে। তারপরই স্যার ওদের ফটো তোলে, তাই সুবীর ওদের সঙ্গে নেই। সুবীরের জবানবন্দিটা খুবই ভাইটাল। সুবীরকে খুঁটিয়ে দেখলেন থাপা। বড় বড় চোখের কোণে কালি, এখনো পর্যন্ত টেনশন কাটেনি। রহস্যময়তার জাল ঘিরে রেখেছে সারা শরীর। সোজাসুজি প্রশ্ন করলেন থাপা, ধাক্কাটা তাহলে আপনি মেরেছেন? অবাক চোখে চাইল সুবীর, তারপর বলল, আমি তো ওদের সঙ্গে ফটো তুলিনি, আমি সেটের তলায় বসেছিলাম। তাছাড়া আমার সঙ্গে সুতপার সম্পর্ক খুবই ভালো। থাপা উত্তেজিতভাবে বললেন, আপনি এসবের পাশে প্রথমে দাঁড়িয়েছিলেন, তারপর সুতপাকে ধাক্কা দিয়ে ফেলে সেটের তলায় গিয়ে বসেছেন, কি আমি ঠিক বলছি না? সুবীর বেশ জোরের সঙ্গে বলল, না, আপনি সাজানো কথা বলছেন। আমি আগেই বলেছি সুতপার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, বরং ঈশপের সঙ্গে সুতপার সম্পর্ক খারাপ ছিল, ওদের মধ্যে প্রায় ঝগড়া হতো। থাপা নোট করে নিল সুবীর আর ঈশপের পরস্পর বিরোধী কথাবার্তা। সুবীর চলে যাওয়ার পর থাপা ভাবতে লাগলেন, তাহলে সুবীর যদি ওখানেই বসে থাকবে, তবে তবে ধাক্কাটা মারল কে? সুতপার পাশে নির্মল ছিল, তার কি স্বার্থ? ভোরের কুয়াশা ভেঙে ফ্যাকাশে দিন, আবার তুষারপাত হবার লক্ষণ। সুবীর ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে, গায়ে চাদর আর মাথার টুপি। স্যার আর নির্মল সুবীরের সঙ্গে দাঁড়িয়ে। চেয়ারে বসে আছে এইসব, নিথর শরীর, শান্ত চোখ, গভীরভাবে কোনো কিছু ভাবছে। মাথার টুপিটা হাঁটুর কাছে রাখা। যখন এইরকম একটা সিচুয়েশনে তারা রয়েছে, ঠিক তখনই মিস্টার থাপার গাড়ি লক্ষ্য করলো ওরা। এত সকালে থাপার গাড়ি, কী ব্যাপার কে জানে? মনে মনে বলল সুবীর। ম্যানেজারের ডাকে সবাই নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বসে আছেন থাপা। আজ আর মুখ গম্ভীর নয়, তার বদলে ভীষণ হাসি খুশি মুখ। তবে কাল সারা রাত ঘুমননি, তার স্পষ্ট ইঙ্গিত আছে চোখে মুখে। সবাই ঢুকতে তিনি বললেন, আসুন। চেয়ারে ঘিরে বসলো ওরা। মিস্টার থাপা সকলের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, সুতপাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, যার জন্য সুতপার মাথার পেছনে গভীর আঘাতের সৃষ্টি হয়েছিল। এখন ধাক্কাটা মারল কে, সেটাই বড় প্রশ্ন। কাল সারা রাত না ঘুমিয়ে ফটোগুলো গভীরভাবে পরীক্ষা করে স্থির সিদ্ধান্তে আসতে পেরেছে খুনিকে। এখন আপনারা বুঝতে পারছেন খুনি আপনাদের মধ্যেই কেউ একজন।
এই কথা শোনার পর নির্মলরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে থাকলো। থাপা স্যারের উদ্দেশ্যে বললেন, আপনি যে ফটো তুলেছেন তাতে আশেপাশের দৃশ্য উঠে এসেছে, আর সেই দৃশ্যে মাথায় টুপি পরা একজনের ছবি ধরা পড়েছে। সবাই নড়ে চড়ে বসল। টুপিটার রং নীল। এখন বুঝতে পারছেন সুবীরবাবু ঠিকই বলেছেন, তিনি বসেছিলেন শেডের তলায়। তাহলে সুবীরবাবু সত্যি কথাই বলেছেন, আপনারাও সত্যি কথা বলেছেন, শুধু একজন বাদে। সকলে আবার নড়ে চড়ে বসলো। এই ফাঁকে নির্মল থাপাকে জিজ্ঞাসা করলো, তাহলে খুনিকে? মুচকি হেসে থাপা বললেন, ধৈর্য ধরুন, হ্যাঁ, অচিরেই সব জানতে পারবেন। মিস্টার থাপা এবার সোজাসুজি প্রশ্ন করলেন এসবকে বেশ জোরে শুনি, আপনি এইরকম কেন করলেন? এইসবের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এইসব আমদা আমদা করে বলল, এটা আপনি কি বলছেন? এইভাবে উইদাউট প্রমাণে আপনি আমাকে চেস করে আপনার অন্যায়। হ্যালো। মিস্টার থাপা এবার সোজাসুজি প্রশ্ন করলেন এসবকে বেশ জোরে শুনি, আপনি এই রকম কেন করলেন? এইসবের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এইসব আমদা আমদা করে বলল, এটা আপনি কী বলছেন? এইভাবে উইদাউট প্রমাণে আমাকে চেস করে আপনার অন্যায়। মিস্টার থাপা শান্তভাবে বললেন, আপনি এত বেশি উত্তেজিত হবেন না। আমি এই পেশায় দীর্ঘদিন আছি, আর প্রমাণের কথা বলছেন, তা তো দিতেই হবে আমাকে, না হলে আপনার শাস্তি হবে কি করে? বাইরে তুষারপাত শুরু হয়েছে। বরফ কুচিগুলো কাচের সারশিতে টোকা মারছে। হোটেল জুড়ে অদ্ভুত রহস্যময় আলো। মিস্টার থাপা টেবিলের উপর দুটো ফটো রাখলেন, কম্পিউটার প্রিন্ট ছবি। থাপা দেখাতে লাগলেন, প্রথম ফটোতে 4 জন বসে, সবার মাথায় টুপি। দ্বিতীয় ফটোতে 2 জন দাঁড়িয়ে আছেন, অর্থাৎ আপনি আর নির্মল। যিনি বসে আছেন তিনি সুবীর। বাইরে তুষারপাত শুরু হয়েছে। বরফ কুচিগুলো কাচের সারশিতে টোকা মারছে। হোটেল জুড়ে অদ্ভুত রহস্যময় আলো। মিস্টার থাপা টেবিলের উপর দুটো ফটো রাখলেন, কম্পিউটার প্রিন্ট ছবি। থাপা দেখাতে লাগলেন, প্রথম ফটোতে 4 জন বসে, সবার মাথায় টুপি। দ্বিতীয় ফটোতে 2 জন দাঁড়িয়ে আছেন, অর্থাৎ আপনি আর নির্মল। যিনি বসে আছেন তিনি সুবীর। এখানেও সবাই টুপি পরে আছে, কিন্তু আপনার টুপিতেই খালি বরফের কুচি ছড়ানো। প্রথম ছবিটায় কোনো বরফের কুচি কারোর টুপির মধ্যে নেই। এবার ব্যাপারটা পরিষ্কার করে বলি। এসব মাথা নিচু করে বসে থাকলো। ঘটনাটা এইরকম, ভাঙা কার্নিশের ধারে সুতপা দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য। ভাঙা কার্নিশটা ছিল শেডের বাইরে। নির্মল আর এসব শেডের তলায় দাঁড়িয়েছিল। যখন ফটো তোলার জন্য ব্যস্ত স্যার, সেই ফাঁকে এইসব সুতপাকে ধাক্কা মেরে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় স্যার ওদের ফটো তোলেন। ঘন কুয়াশা, তুষারপাতের জন্য কাছের মানুষকেও দেখা যাচ্ছিল না স্পষ্টভাবে। এইসবকে শেডের বাইরে যেতে হয়েছিল বলেই তার মাথার টুপিতে বরফের কুচি ছিল। সত্যি মিস্টার থাপার বুদ্ধির তারিফ না করে থাকা যায় না, মনে মনে ভাবলেন স্যার। মিস্টার থাপা আরও বললেন, এইসবকে হোটেলের মধ্যেই চড় মেরেছিল সুতপা, এটা দেখে ফেলে নির্মল। রাগে অপমানে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা তখন থেকে এইসব করে রেখেছিল। যখন এইসব আরও বুঝতে পারল সুতপাকে আর পাওয়ার কোনো সুযোগ নেই, তখনই এই সিদ্ধান্ত নেয়। থাপা উঠলেন, সবাইকে উদ্দেশ্য করে বললেন, এবার আসি। তারপর এইসবকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেলেন। শুনলেন শেখর ঘোষের রহস্য গল্প, যারা বরফে ভিজেছিল। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের এই গল্পে নাটকে অল্প সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।